আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসাইন। তো আমরা যে গণিতের ধারাবাহিক যে 100 ক্লাসেস একটা ফ্রি কোর্স 2025 সালে যারা পরীক্ষার্থী এসএসসি তাদের জন্য এটা একটা সুখবর যে আমরা গণিতের A to Z একেবারে 100 ক্লাসেসের মাধ্যমে 100 ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করব যত সৃজনশীল আছে, যত টাইপ আছে সবগুলা শেষ করার এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে শেষ করার। তো তারই ধারাবাহিকতা আমরা কিন্তু বীজগণিতের মোটামুটি কিছুটা শেষ করছি। এখনও আমাদের কিছু বাদ থাকলে আমরা এগুলো লাস্টে দেখিয়ে দিব। এখন আমরা পরিসংখ্যান আলোচনা করতেছি। পরিসংখ্যানের আজকে পর্বে আমরা যেটা দেখাবো, বিগত পর্বগুলোতে আমরা গ্রাফ মোটামুটি 2টা দেখানো শেষ। আজকের পর্বে আরেকটা গ্রাফ আছে, সেটা হইল গণসংখ্যা বহুভুজ কীভাবে আঁকতে হয়। তো তার আগে গণসংখ্যা বহুভুজ কী এটা আমাদের মাথায় থাকতে হবে। গণসংখ্যা বহুভুজ মানে কি, আমরা ত্রিভুজ আঁকি, চতুর্ভুজ আঁকি, পঞ্চভুজ আঁকি, ষষ্ঠভুজ আঁকি, এভাবে অনেকগুলা বাহু যদি হয় কোনো কোনো চতুর্ভুজের, সেটাকে বলা হয় গণসংখ্যা বহুভুজ। তো গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমাদের এইভাবে প্রথমে উদ্দীপকে দেওয়া থাকবে। আমরা কি লিখব এখানে, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী। আমরা গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য 3টা ঘর তৈরি করব। শ্রেণীব্যাপ্তি এটা আমাদের দেওয়াই থাকবে, গণসংখ্যাও দেওয়া থাকবে। আমরা শুধু মধ্যমান, আমরা আগেরগুলোতে কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি দেওয়া আয়তলেখ আঁকছি, অজীব রেখা অঙ্কন করছি, কিন্তু গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব আমরা মধ্যমান দ্বারা। মধ্যমান দ্বারা খুব সহজে আমরা গণসংখ্যা বহুভুজ আঁকতে পারবো। সেক্ষেত্রে আমরা মধ্যমানটাকে এখানে আঁকে নিলাম। মধ্যমান কীভাবে লিখে আমি একটু যদি বলি, তাহলে এই 2টাকে আমরা যোগ করব, 2 দ্বারা ভাগ করব, তাহলে কিন্তু আমরা মধ্যমান পেয়ে যাব। তাহলে 51 আর হলো 55 যোগ করলে 106, 106-এর অর্ধেক 53, ঠিক 56 আর হলো 60, 116 অর্ধেক হলো 58। এইভাবে প্রত্যেকটা বের করা যায়। আমরা এখন এখানে ছক কাগজে x অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি নিব। শ্রেণীব্যাপ্তিতে আমরা এখানে মধ্যমানগুলা বসায় রাখবো। বসানোর আগে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো, আমরা এর আগে 53-এর আগে যদি কোনো মধ্যমান থাকতো তাহলে কত হইতো, 48 হইতো। এরকম একটা মধ্যমান নিব এবং 78-এর পরে যেটা থাকতো যে 83, এরকম একটা মধ্যমান আমরা ব্যবহার করব। কেন ব্যবহার করব সেটা অঙ্কনের বেলায় আমি এটা বুঝিয়ে দিব। তার জন্য আমরা প্রথমে এটা লিখে নিলাম, যেখানে 48, প্রথমে 5টা ঘর আগে কাইটা নিতে হবে। গ্রাফের নিয়ম অনুসারে আমরা কী করব, আমরা যেহেতু 0 থেকে শুরু করতেছি না, 5টা ঘর এখানে কাইটা নিব। 48, তারপরে 53, তারপরে 58, 63, 68, এইভাবে আমরা সুন্দর করে লিখছি। তার আগে আমরা এখানে বলে রাখি, এখানে যে গ্রাফটা লিখছি এর মাঝখানে কয়টা ঘর আছে। এর মাঝখানে কিন্তু এই যে 5টা ঘর আছে। আমরা যখন গ্রাফ পেপার নিব, মোটা দাগগুলো আছে না, মোটা দাগগুলো হইলো এগুলো, আর এর মাঝখানে 5টা করে ঘর আছে। তো ঠিক আছে, এখানে 5টা করে ঘর আছে, এখান থেকে এখানে ব্যবধান 5, এখান থেকে এখানে ব্যবধান 5, অর্থাৎ 5 ঘরকে আমরা 5ই ধরছি। তাহলে আমরা লিখব কি, ছক কাগজে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম প্রতি ঘরকে, প্রতি এক ঘর মানে প্রতি ঘর মানে এক ঘর, প্রতি ঘরকে 1 একক ধরে শ্রেণীব্যাপ্তি এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম প্রতি 2 ঘরকে 1 একক ধরে, আচ্ছা এটা শ্রেণীব্যাপ্তি পর্যন্ত নিলাম। এরপরে y অক্ষ বরাবর আমরা কি করব, যদি এক ঘরকে 1 একক ধরি, আমাদের সর্বোচ্চ গণসংখ্যা আছে 13, এখানে 5, 10, এই 13 এই পর্যন্ত, এইটুকের ভিতরে হয়ে যায়। কিন্তু আমরা বিশাল একটা গ্রাফ আছে, এই গ্রাফটাকে ব্যবহার যদি না করি, অল্প একটুর ভিতরে রাখলে গ্রাফটা দেখতে অসুন্দর লাগে। এই জন্য আমরা কী করবো, আরেকটু জায়গা বাড়িয়ে নিব। সেই ক্ষেত্রে আমরা y অক্ষ বরাবর 2টা ঘরকে 1 মনে করব। তাহলে এখানে ঘর হলো 5টা, এখানে 5টা, মোট 10টা ঘরকে ধরছি কত, 5। তাহলে এখানে ঘর হইল 5, 10, 15, 20, 20টা ঘরকে ধরছি কত, 10। তারপরে এখানে 30টা ঘরকে ধরছি 15, অর্থাৎ প্রতি 2টা ঘরকে আমরা 1 একক ধরাচ্ছি। তাহলে এটা লিখব কি, যে y অক্ষ বরাবর ক্ষুদ্রতম প্রতি 2 ঘরকে 1 একক ধরে গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। তাহলে এখন আমরা গণসংখ্যা বহুভুজ আঁকা শুরু করি। এটা খুবই সহজ। কীভাবে আঁকা যায়, আমরা প্রথমে এখানে দেখি, আমাদের 53 সোজা গণসংখ্যা আছে 5, তাহলে 53 সোজা গণসংখ্যা 5, আমরা এইখানে 5-এ দাগাইলাম। এরপরে 58 সোজা আছে 10, ঠিক আছে, 58 সোজা আমরা এখানে এই যে 10-এ দাগাইলাম। তারপরে আছে কত, 63 সোজা আমাদের আছে কত, 63 সোজা 3 আছে। তাহলে আমরা এখানে 63 সোজা আছে 13, তাহলে 63 সোজা 13 হবে কোথায়, এখানে 13 হবে। 13 কীভাবে বের করবো, 13 কিন্তু লিখি না। তাহলে 13 মানে কত, 26 ঘর ডাবল। তাহলে এখানে 13, 5, 10, 15, 20, 25, এই 26, এখানে এটা হলো 26 ঘর, 13। তারপর আছে কত, 9, 18 ঘর, তার মানে 20-এর 5, 10, 15, 20, 20-এর থেকে 2 ঘর নিচে হইলো 18, এটা। এরপর আছে কত, 7, তার মানে 14 ঘর। তাহলে এখানে 5, 10, 15, 15 থেকে 1 ঘর নিচেই কিন্তু 14। এরপর আছে কত, এরপর আছে 78 পরে আছে 6, মানে 12 ঘর। তাহলে এখান থেকে
10, 10-এর পরে হইল 2, 12। তো এভাবে লেখার পরে এখন আমরা এগুলোকে যেহেতু বহুভুজ মানে বাহু স্কেল দ্বারা দাগ দিব। তার আগে আমি আমাদের যেই 100 ক্লাসেসের জন্য আমরা যে সাজেশনটা করছি, সাজেশন সম্পর্কে যদি বলি, সাজেশনের প্রত্যেকটা অধ্যায়ের যে বোর্ড কোয়ালিটির যে সৃজনশীলগুলো আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো এখানে উল্লেখ করা আছে, এখানে সাজানো আছে। এমনকি প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো, এই সূত্রগুলো এখানে দেওয়া আছে। বেসিক যে তথ্য, জ্যামিতির বিশেষ করে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, পরিসংখ্যান, পরিমিতির যে গুরুত্বপূর্ণ তথ্য এখানে সবগুলা নোট আকারে দেওয়া আছে। তো আমরা একটু সাজেশনটা দেখে আসি যে সাজেশনটা আসলে কি কি আছে। সাজেশনটা হলো 25 পেজের একটা সাজেশন। এখানে কি কি আছে সাজেশনটাতে? মূলত প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সূত্রগুলা এগুলা সাজিয়ে দেওয়া আছে এবং অধ্যায়ের যে বোর্ড কোয়ালিটির যে বোর্ডে আসে এই ধরনের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলাও কিন্তু দেওয়া আছে। এবং জ্যামিতির, পরিমিতির যেই তথ্যগুলো, এক্সট্রা যে তথ্যগুলা, উপপাদ্য বলি, সম্পাদ্য বলি, যে তথ্যগুলো জ্যামিতিতে, এই তথ্যগুলোও কিন্তু এখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে। তো আমি মনে করি যে এই সাজেশনের এইখান থেকে এই সাজেশনটা যদি আপনার পিডিএফটা ডাউনলোড করে নেওয়া প্রিন্ট করা হয় তাহলে এটা পড়লে এখান থেকে যে সূত্রগুলো এটাও পাওয়া যাবে, পাশাপাশি সৃজনশীল প্রশ্নগুলো পাইতেছেন, গুরুত্বপূর্ণ তথ্যগুলোও কিন্তু এখানে পাওয়া যাবে। তো আমাদের যেহেতু সাজেশনটা দেখা শেষ, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আসলে সাজেশনটা কী কী আছে। তো আমি মনে করি এসএসসি 2025 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য এটা খুবই উপকৃত হবে। এবং গত বছরে কিন্তু 1,60,000-এর উপরে পরীক্ষার্থী শুধু গণিতে ফেল করছে। আমরা চাই না যে 25 সালেও ঠিক এরকম একটা কাহিনী ঘটুক। আমরা চাই যে সবাই ভালোভাবে যাতে গণিতে পাস করতে পারে। তো আমরা কাজে আসি। আমাদের যেটা কাজ ছিল কি, গণসংখ্যা বহুভুজ। এখন আমরা এগুলোকে যোগ করে দিব। তাহলে ঠিক আছে, আমরা এটাকে সুন্দর করে ধরে যোগ করি। এখান থেকে এখানে এই প্রত্যেকটা বিন্দুকে আমরা এক একটা বাহু মনে করে এখানে যোগ করে দিই। একটু সোজা করে দিতে হবে। তাহলে এটা এইখান থেকে আবার হবে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এটা। এখন কিন্তু বাহুগুলো যোগ করা শেষ, কিন্তু বহুভুজ কিন্তু হয় না। কারণ কি, এই বিন্দু এটার সাথে না একত্রিত হলে, এই কি বিন্দু এখান থেকে এখানে না আসলে বহুভুজ হওয়ার সম্ভাবনা নাই। সেক্ষেত্রে আমরা একটু আগে যে বলছি যে 2টা ঘর কেন বেশি নিলাম, এর উপরে একটা, এর নিচে একটা। যেমন 53 পর্যন্ত ছিল, কিন্তু 53-এর আগে যদি 5 ঘর ব্যবধান থাকে 48, এবং 78-এর পরে 5 ঘর ব্যবধান হয় 83। এই 2টা ঘর আমরা কেন নিছি এখন আমরা বোঝাবো। যেহেতু আমাদের বহুভুজ আঁকতে হবে, কিন্তু আমাদের এখানে কি কোনো সংখ্যা আছে বহুভুজ আঁকার মতো সিচুয়েশন কি আছে, পরিস্থিতি আছে? নাই। সেক্ষেত্রে আমরা মনে করব যে আমাদের এর আগের ঘরে যে সংখ্যাগুলো ছিল সেগুলো এইখান থেকে আসলে শুরু হয়েছে। তার মানে আমরা এটাকে দাগ দিব না, ডট ডট দিয়া মিলিয়ে দেব শুধু। এটাকে এভাবে ডট ডট আকারে মিলিয়ে দেবো। ঠিক এর পরেরটাকে আমরা এর পরের এইখানে ডট ডট আকারে মিলিয়ে দেব। এর মানে হলো এখন কিন্তু বহুভুজ অঙ্কন হয়ে গেছে। তাহলে খুব সহজে আমরা বহুভুজ অঙ্কন করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটাকে শেয়ার করে দিবেন, পাশাপাশি লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।